আসসালামু আলাইকুম। আজকের জীববিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। চলো আমরা বোর্ডে একটা ছবি দেখি, ছবিটার দিকে সবাই তাকাই। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে কি দেখা যাচ্ছে যে উনি হলো এই পরিবারের সবচেয়ে বড়, উনার মেয়ে হলো উনি, তারপর উনার সন্তান উনি, উনার সন্তান হলো এখানে এই বাচ্চাটা। তাহলে এই ছবিতে আমরা চারজন মানুষের ছবি দেখিয়েছি, চারটা জেনারেশন। তাহলে উনার কিছু বৈশিষ্ট্য উনার মধ্যে এসেছে, যেমন উনার চেহারাটা দেখতে অনেকটা উনার মতন, উনার মার মতো, আবার উনার চুলের যে গঠন অনেকটা তার মতো। তাহলে আবার উনার কিছু বৈশিষ্ট্য এসেছে তার মেয়ের মধ্যে, তার আবার কিছু বৈশিষ্ট্য চারিত্রিক এবং দৈহিক কিছু বৈশিষ্ট্য এসেছে এই বাচ্চাটার মধ্যে। তাহলে আমরা এই ছবিটা দেখে কি বুঝলাম যে এক বংশের বৈশিষ্ট্য তার পরবর্তী বংশে স্থানান্তরিত হয়। আচ্ছা, আরেকটা ছবি দেখি চলো। এই ছবিটার দিকে আমরা সবাই তাকাই। এখানে দেখা যাচ্ছে যে ক্রমবিকাশ, হ্যাঁ, বিজ্ঞানী ডারউইন উনি যে বলেছে যে মানুষ এসেছে বানর থেকে, লাভ দিয়েই তো বানর থেকে মানুষ তৈরি হয়ে যায়নি, এই বানরের থেকে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে, হ্যাঁ, ধীরে ধীরে বছরের পর বছর পরিবর্তিত হয়ে ক্রমবিকাশ হয়ে ধীরে ধীরে আমাদের মানুষের আবির্ভাব। তাহলে এই যে দুইটা চিত্র আমরা দেখলাম, এই দুইটা চিত্র থেকে আমরা কি বুঝলাম বলো তো? আজকে আমাদের পাঠের বিষয় কি? আজকে আমাদের পাঠের বিষয় হলো জীববিজ্ঞান বইয়ের অধ্যায় 12 অধ্যায়ে নাম কি? জীবের বংশগতি ও বিবর্তন। হ্যাঁ, ছবি দুটা দেখে তোমরা ঠিকই আন্দাজ করেছো যে আজকে আমাদের পাঠের বিষয় হলো জীবের বংশগতি ও বিবর্তন। আমাদের আজকের আলোচনা থেকে, এই অধ্যায়ের আলোচনা থেকে আমার শিক্ষার্থীরা তোমরা যারা যা যা জানতে পারবে তা কি কি? এক নাম্বার হলো আমরা বংশগতির ধারণাটা ব্যাখ্যা করতে পারবো আজকের আলোচনা থেকে। তারপর কি? বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বহনকারী উপাদানসমূহ সম্পর্কে বর্ণনা করতে পারবো। কোন কোন উপাদানগুলা এক বংশে থেকে আরেক বংশে বৈশিষ্ট্যগুলো নিয়ে যায় সেগুলা সম্পর্কে আমরা জানতে পারবো। ডিএনএর গঠন, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো, ডিএনএর কাজ ব্যাখ্যা করতে পারবো, আর ডিএনএ আরএনএর পার্থক্য আমরা করতে পারবো। তাহলে আমরা আলোচনা শুরু করি। প্রথমেই হলো বংশগতি বা হেরেডিটি। বংশগতি কি? আমরা যদি দেখি যে পৃথিবীতে যত জীব আছে প্রত্যেকটা জীবই তার স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত। এক জীবের বৈশিষ্ট্য আরেক জীবের সাথে মিলে না। আমরা যদি ধান গাছের বীজ রোপণ করি তাহলে কিন্তু ধান গাছই হয়, পাট গাছের বীজ রোপণ করলে পাট গাছই হয়, ধান গাছের থেকে পাট গাছের উৎপত্তি হয় না। তাহলে আমরা কি দেখতে পাই যে হুবহু একটা বংশের বৈশিষ্ট্য তার সন্তান সন্ততিতে কি হয়? স্থানান্তরিত হয়। তাহলে আমরা এখন বংশগতির সংজ্ঞার দিকে তাকাই। পিতা মাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াই হলো বংশগতি বা হেরেডিটি। তাহলে বংশগতি কি? এক বংশের বৈশিষ্ট্য তার পরবর্তী বংশে স্থানান্তরিত হওয়া, তার বৈশিষ্ট্য আবার তার পরবর্তী বংশে স্থানান্তরিত হওয়া। তাহলে এই প্রক্রিয়াই হলো বংশগতি বা হেরেডিটি। আর জীববিজ্ঞানের যেই বিশেষ শাখায় এই হেরেডিটি বা এই বংশগতি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। আচ্ছা, বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল, এই মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার বা জেনেটিক্সের কি জনক। উনি জেনেটিক্সের উপরে দুইটা সূত্র প্রণয়ন করেছে, সেই সূত্র দুটার উপর ভিত্তি করেই আমাদের এই জেনেটিক্স এখনও দাঁড়িয়ে আছে। এখন হলো বংশগতির বস্তু। এক বংশের থেকে আরেক বংশে কিসের মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো ট্রান্সফার হয়, কিভাবে যায়? তাহলে আমরা দেখি কি যে সাধারণত ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ এই চারটা উপাদানের উপর ভিত্তি করে এই চারটা উপাদানই কি করে? এক বংশের বৈশিষ্ট্য আরেক বংশে নিয়ে যায়। তাহলে আমরা বংশগতি বস্তুর যদি আমরা সংজ্ঞা দিতে চাই যে এক বংশের থেকে যেই বস্তু বা উপাদানের মাধ্যমে আরেক বংশে বৈশিষ্ট্যগুলা যায় সেই বস্তুগুলাকে বলা হয় বংশগতি বস্তু। এই বংশগতি বস্তুগুলো হলো চারটা। একটা হলো ক্রোমোজোম, তারপর হলো জিন, ডিএনএ, আরএনএ। এই চারটা বস্তুর মাধ্যমে সাধারণত এক বংশের বৈশিষ্ট্য আরেক বংশে যায়। তাহলে আমরা বংশগতি বস্তুগুলা সম্পর্কে দেখলাম। এখন আমরা প্রথমেই দেখব ক্রোমোজোমের গঠন। ক্রোমোজোম কি? ক্রোমোজোম কোথায় থাকে? হ্যাঁ, ক্রোমোজোমকে কি বলা হয়? তাহলে আমরা দেখি যে ক্রোমোজোম হলো বংশগতির প্রধান উপাদান। এটা হলো প্রধান উপাদান। ক্রোমোজোম কই থাকে? এটা নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে
থাকে। সূত্রাকার একদম পেঁচানো চুলের মতন জালিকাকার থাকে এই ক্রোমোজোমগুলা। যখন এরকম জালিকাকার থাকে, একটা কোষ যখন বিশ্রাম অবস্থায় থাকে, নিউক্লিয়াসটা যখন বিশ্রাম অবস্থায় থাকে, তখন এই ক্রোমোজোমগুলা সূত্রাকার ক্রোমাটিন অবস্থায় থাকে। যখন এরকম চুলের মতন থাকে তখন এটাকে আমরা কি বলি? ক্রোমাটিন জালিকা। হ্যাঁ, যখন সূত্রাকার থাকে তখন এটাকে আমরা বলি ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন রেটিকুলাম বা নিউক্লিয়ার রেটিকুলাম। আর এই নিউক্লিয়ার রেটিকুলামগুলো যখন বিভাজনে যায়, কোষটা যখন বিভাজনে যাবে, তখন এত সূক্ষ্ম এই রেটিকুলামগুলা যে এগুলা আর কি বিভাজিত হতে তখন পারে না। তখন এগুলা কি করে? এগুলার থেকে পানি ছেড়ে দিয়ে ক্রোমাটিন তন্তুগুলা থেকে পানি বিয়োজন করে করে এগুলা তখন কি হয়? আকারে খাটো হয়, মোটা হয়। যখন ক্রোমাটিন জালিকাগুলা আকারে খাটো এবং মোটা হবে, তখন ওই দশার নাম হলো ক্রোমোজোম। ক্রোমোজোমগুলো যখন বিভাজিত হয়ে যায়, লম্বালম্বিভাবে যখন বিভাজিত হয়ে যায়, তখন ওই দুইটা অপত্য ক্রোমোজোমকে বলা হয় ক্রোমাটিড। তাহলে আমরা দেখলাম কি, প্রথমে হলো ক্রোমাটিন জালিকা সুতার মতো বিস্তৃত, তারপরে হলো ক্রোমোজোম। ক্রোমোজোম যখন আবার বিভাজিত হয়ে যায় তখন তারে বলে ক্রোমাটিড। বিজ্ঞানী স্ট্রেসবার্জার 1875 সালে এই ক্রোমোজোম আবিষ্কার করেন। প্রজাতির বৈশিষ্ট্য ভেদে কোষে এরা জোড়ায় জোড়ায় থাকে, ডিপ্লয়েড সংখ্যায় থাকে। হ্যাপ্লয়েড অবস্থা কখনো থাকে না, ডিপ্লয়েড অবস্থায় থাকে, সবসময় জোড়ায় জোড়ায় থাকে। তাহলে প্রজাতি ভেদে এই ক্রোমোজোমগুলা, হ্যাঁ, 2 সেট ক্রোমোজোম জোড়ায় জোড়ায় যেহেতু থাকে, 1 সেট ক্রোমোজোম আসে তার পিতা থেকে, জীবের পিতা থেকে, আরেক সেট আসে মাতা থেকে। এইভাবে ক্রোমোজোমগুলা ডিপ্লয়েড অবস্থায় থাকে। আর এই ক্রোমোজোমগুলা প্রজাতি ভেদে নির্দিষ্ট থাকে। এর সংখ্যাগুলো 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। এই ক্রোমোজোমগুলো প্রজাতি ভেদে কোষের মধ্যে 2 থেকে 16টি পর্যন্ত থাকতে পারে। এখন এই ক্রোমোজোমের ছবির দিকে যদি আমরা তাকাই, ক্রোমোজোমের ভিতরে কি থাকে? একটা সেন্ট্রোমিয়ার থাকে মাঝখানে, বা যে কোনো একটা জায়গায় একটা সেন্ট্রোমিয়ার, একটা গোলাকার অংশ থাকে। এটার কারণে ক্রোমোজোমটাকে আমরা 2টা বাহুতে ভাগ করি। সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে আমরা 2টা বাহুতে ভাগ করি। আর ক্রোমোজোমের ভিতরে যে একটা ফ্লুইড থাকে এটাকে বলা হয় ম্যাট্রিক্স বা ধাত্র। ম্যাট্রিক্সগুলো একটা পাতলা আবরণ দ্বারা ঢাকা থাকে, এটাকে বলা হয় পেলিকেল। পেলিকেল হলো ক্রোমোজোমের ম্যাট্রিক্সের আবরণী। আচ্ছা, এই সেন্ট্রোমিয়ারটা থাকার কারণে বাহু 2টা যেখানে তৈরি হয় ওইখানে একটা কুঞ্চনের তৈরি হয়, একটু কুচকানো হয়ে যায়, ওইটাকে বলা হয় মুখ্য কুঞ্চন। তাহলে একটা ক্রোমোজোমের মুখ্য কুঞ্চনের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে 2টা বাহুতে ভাগ করা হয়। আচ্ছা, এছাড়া কোনো কোনো ক্রোমোজোমের মধ্যে আমরা আরেকটা কুঞ্চন দেখতে পাই, এক বা একাধিক, সেই কুঞ্চনগুলোকে বলা হয় গৌণ কুঞ্চন। আচ্ছা, ক্রোমোজোমের মধ্যে আবার কি থাকে? একটা গোলাকার অংশ থাকে। কোনো কোনো ক্রোমোজোমে একটা গোলাকার অংশ থাকে যে কোনো একটা বাহুর দিকে, সেই গোলাকার অংশটাকে বলা হয় স্যাটেলাইট। এই স্যাটেলাইটটা ক্রোমাটিন তন্তু দিয়ে বাহুর সাথে যুক্ত থাকে। যে সকল ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে সেই ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। তাহলে আমরা ক্রোমোজোম কি দেখলাম? ক্রোমোজোমের কাজ কি? ক্রোমোজোম হলো এই পিতামাতার বৈশিষ্ট্য, যেমন চুলের আকৃতি, চোখের মণির রং, গায়ের চামড়ার রং, এই বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশধরে নিয়ে যায়। ক্রোমোজোমই হলো বংশগতির ধারক এবং বাহক। এই জন্য আমরা ক্রোমোজোমকে কি বলি? বংশগতির ভৌত ভিত্তি, ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। আচ্ছা, ক্রোমোজোম গেল, এখন আমরা চলে আসবো ডিএনএর গঠন। ডিএনএ কি? ডিএনএ হলো ক্রোমোজোমের প্রধান উপাদান। ক্রোমোজোমের ভিতরে প্রধান উপাদান হলো ডিএনএ। এখানে আমরা একটা ডিএনএ দেখতে পাচ্ছি, 2টা সুতা, একটা সুতা আরেকটা সুতাকে সাপের মতন সর্পিল আকারে পেঁচিয়ে রেখেছে। তাহলে এটা হলো একটা ডিএনএ। হ্যাঁ, দেখতে এইরকমই সাপের মতন, 2টা সুতা একটা আরেকটাকে পেঁচিয়ে এই ডিএনএটা তৈরি হয়। ডিএনএর মধ্যে এই যে 2টা সুতা দেখা যাচ্ছে, এগুলোকে যদি আমরা এইভাবে আণবিক গঠন অনুসারে যদি সাজাই তাহলে একটা সিঁড়ির মতন দেখা যায়, পুরাতন দিনের বাড়ির সিঁড়ির মতন দেখা যায়। এছাড়া এই সিঁড়ির এইটা হলো একটা হ্যান্ডেল, এটা হলো একটা হ্যান্ডেল, মাঝখানের এগুলো হলো সিঁড়ির ধাপ। এই হ্যান্ডেল 2টা ধরে আমরা এই সিঁড়ি দিয়ে উপরে নিচে উঠানামা করি। তাহলে এই টাইপের গঠন হলো ডিএনএ। তাহলে এই ডিএনএর পূর্ণ নাম কি? ডিএনএর পূর্ণ নাম হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ হলো 2টা সুতা, 2টা সুতা একটা সুতা আরেকটা সুতাকে পেঁচিয়ে তারপরে ডিএনএটা গঠিত হয়। এই যে 2টা সুতা, একটা সুতা আরেকটা সুতার অনুরূপ না, সেম না, পরিপূরক। একটা সুতা ওর যে 5 কার্বনওয়ালা, আচ্ছা আমি একটু পরে বলতেছি, যে পরিপূরকের ছবিটা আমি একটু পরে বলতেছি। তার আগে এখানে আমরা দেখি যে ডিএনএর যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের বেস হলো 2টা। নাইট্রোজেন বেস বা নাইট্রোজেনের ক্ষার এটা 2 ধরনের হয়, একটা হলো পিউরিন, আরেকটা হলো পাইরিমিডিন।
আমরা যদি এখন চিত্রের দিকে তাকাই, আমি এখানে সুতা দুটাকে যদি আলাদা দেখাই, তাহলে এই সুতাটা যদি এখান থেকে শুরু হয়ে উপরের দিকে যায়, তাহলে ওই সুতাটার এইখান থেকে শুরু হয়ে নিচের দিকে যাবে। তার মানে কি এই সুতা ওই সুতার পরিপূরক, কিন্তু একরকম না। হ্যাঁ, এইখানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুতা। এই সুতার আমরা যদি সিঁড়ির হ্যান্ডেলগুলো চিন্তা করি, তাহলে এই হ্যান্ডেলের মধ্যে থাকে একটা 5 কার্বনওয়ালা সুগার, এটাকে বলা হয় ডিঅক্সিরাইবোজ সুগার। এই সুগার বা চিনির সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হয়, আর এইটার সাথে যুক্ত হয় একটা নাইট্রোজেন। তাহলে এই একটা নাইট্রোজেন, একটা সুগার, একটা ফসফেট, এই 3টা জিনিস মিলিয়ে তৈরি হয় একটা যৌগ, একটা অণু, যেটার নাম হলো নিউক্লিওটাইড। আচ্ছা, ক্রোমোজোমটা কে আবিষ্কার করেছে? এই ডিএনএ কে আবিষ্কার করেছে? ডিএনএ আবিষ্কার করেছে 2 জন বিজ্ঞানী একসাথে যৌথভাবে। উনি হলেন গিয়ে মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন, আর উনি হলেন গিয়ে ইংরেজ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক। ওনারা 2 জন একসাথে এই ডিএনএর ডাবল হেলিক্স, দ্বিসূত্র গঠনটা ওনারাই উদ্ভাবন করেছে। এই জন্য ওনারা 2 জন, এই বিজ্ঞানী 2 জন নোবেল পুরস্কার পেয়েছিল 1953 সালে। আচ্ছা, এখন আমরা এখানে দেখি যে ডিএনএর মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো আছে, আমি একটু আগে দেখিয়েছি যে বেসগুলো 2 ধরনের, একটা হলো পিউরিন আর একটা হলো পাইরিমিডিন। পিউরিন আর পাইরিমিডিন এই 2টা বেসের মধ্যে সাধারণত নাইট্রোজেন থাকে কয়টা? 4টা। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এই 4টার মধ্যে এই অ্যাডেনিন আর গুয়ানিন মিলে তৈরি হয় পিউরিন, আর সাইটোসিন আর থায়ামিন মিলে তৈরি হয় পাইরিমিডিন। ঠিক আছে, এই 4টা নাইট্রোজেন বেস। আর একটা নিউক্লিওটাইড বলতে আমরা কি বুঝি? একটা 5 কার্বনওয়ালা সুগার, এটার সাথে একটা ফসফেট, অজৈব ফসফেট, আর একটা নাইট্রোজেন বেস। এই 3টা উপাদান মিলিয়ে তৈরি হয় একটা নিউক্লিওটাইড। তাহলে এইরকম অসংখ্য নিউক্লিওটাইড একটার পর একটা, একটার নিচে একটা যুক্ত হয়ে একটা সুতা, আবার এখানে আরেকটা সুতা। তাহলে এই 2টা সুতা কি হয়? একটা আরেকটাকে পেঁচিয়ে তৈরি হয় ডিএনএ। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি যে ডিএনএটা একটা পুরাতন বাড়ির বিল্ডিংয়ের সিঁড়ির মতো, তাহলে সিঁড়ির মধ্যে কি থাকে? 2টা হ্যান্ডেল থাকে। তাহলে আমরা যদি এখানে দেখি যে 2টা হ্যান্ডেল, এখানে একটা হ্যান্ডেল, এখানে একটা হ্যান্ডেল, সিঁড়ির হ্যান্ডেল, তাহলে এই হ্যান্ডেলগুলা, এই বাহুগুলা, এইগুলা তৈরি থাকে এই সুগার আর ফসফেট দিয়ে। এখানে সুগার আর ফসফেট দিয়ে এই হ্যান্ডেলগুলা তৈরি। আর এইখান থেকে যে একটা নাইট্রোজেন বার হলো, সাধারণত এই 5 কার্বনওয়ালা সুগারের প্রথম যে কার্বনটা, ওইটার সাথে নাইট্রোজেনগুলো যুক্ত থাকে। তাহলে এইখান থেকে একটা নাইট্রোজেন বার হয়, যেমন অ্যাডেনিন, আবার এখান থেকে একটা নাইট্রোজেন বার হয়, যেমন কি? যেমন হলো থাইমিন। এই হলো থাইমিন। তাহলে এই সুতার, এই নিউক্লিওটাইডের নাইট্রোজেন আর ওই নিউক্লিওটাইডের নাইট্রোজেন, 2 জনে এই 2টা নাইট্রোজেন মাঝখানে 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। তাহলে এইভাবে এই পিউরিন যুক্ত হইতে পারে না, পাইরিমিডিন যুক্ত হতে পারে না। এইটার সাথে যুক্ত হতে হবে এইটাকে, এটার সাথে যুক্ত হতে হবে এটাকে। তাহলে আমরা এখানে কি দেখলাম? যে হ্যান্ডেলগুলো তৈরি হলো ফসফেট সুগার আর সুগার দিয়ে, আর ওই যে ফসফেট দিয়ে, আর সিঁড়িগুলোর ধাপগুলো তৈরি হলো নাইট্রোজেন দিয়ে। এইভাবে পরপর এখানে আবার যদি আমি লিখি, এটা থায়ামিন, এখানে আসলো অ্যাডেনিন, এখানে 2টা হাইড্রোজেন বন্ড, এখানে হলো সাইটোসিন, এখানে হলো গুয়ানিন, এখানে থাকবে 3টা হাইড্রোজেন বন্ড। আবার এইখানে গুয়ানিন, এখানে সাইটোসিন, এখানে সাইটোসিন, তাহলে 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে এভাবে যুক্ত থাকবে। পিউরিন যুক্ত হতে পারে না, পাইরিমিডিন যুক্ত হতে পারে না। অ্যাডেনিনের সাথে থাইমিন, পাইরিমিডিন গ্রুপের একটা, আর সাইটোসিনের সাথে এই গুয়ানিন যুক্ত হবে। এইভাবে এই সিঁড়ির ধাপগুলা তৈরি করবে কে? নাইট্রোজেন বেস। আচ্ছা, এখন আমরা বলবো এই যে সুতা, এই যে প্যাচে রাখছে একজন আরেকজনকে, আমরা যদি চিত্রের দিকে তাকাই, এই যে এখানে যদি আমরা তাকাই, তাহলে আমরা কি দেখব? যে একটা নিউক্লিওটাইডের সূত্র আরেকটা নিউক্লিওটাইডের সূত্রকে কি পেঁচিয়ে ধরেছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা হলো একটা পূর্ণ ঘূর্ণন। সুতাটা এক জায়গায় গিয়ে একটা প্যাচ খায়, তাহলে এই প্যাচের থেকে শুরু করে এই প্যাচ, এইখান থেকে শুরু করে এইখানে, এই পূর্ণ ঘূর্ণন, এইটা থেকে এটার দূরত্ব থাকে কত? 34 ডিগ্রি অ্যাংস্ট্রম। এই 34 ডিগ্রি অ্যাংস্ট্রমের মধ্যে এই নিউক্লিওটাইড থাকে কয় জোড়া? কারণ এখানেও থাকবে, এই সুতায় থাকবে, এই সুতায় থাকবে, তাহলে 2টা সুতার মধ্যে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে। তাহলে 34 ডিগ্রি অ্যাংস্ট্রমের মধ্যে নিউক্লিওটাইড আছে 10 জোড়া। এখন আমি যদি বলি যে একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব কত, তখন আমরা সবাই বলবো যেহেতু 34 ডিগ্রি অ্যাংস্ট্রমের মধ্যে 10 জোড়া আছে, 10টা করে আছে এক একটা সুতার মধ্যে নিউক্লিওটাইড, তাহলে একটা থেকে আরেকটার দূরত্ব পরপর নিচে নিচে, একটা নিউক্লিওটাইডের থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব কত? 3.4 ডিগ্রি, 3.4 ডিগ্রি অ্যাংস্ট্রম। আচ্ছা, এই যে সুতা দুইটা, এই সুতা দুইটা একটা থেকে আরেকটার কত দূরে থাকবে?
এটার একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এটাকে বলে ব্যাস। এই ব্যাস হলো 20 ডিগ্রি অ্যাংস্ট্রম। তাহলে পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হলো 34 ডিগ্রি অ্যাংস্ট্রম, আর ব্যাসের দূরত্ব এক সুতা থেকে আরেক সুতার দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব হলো 20 ডিগ্রি অ্যাংস্ট্রম। এইভাবে এই আমাদের দেহের ভিতরে যে ডিএনএ আছে, ডিএনএর গঠনটা মোটামুটি এরকম। আচ্ছা, আমরা সাধারণত প্রকৃত কোষের মধ্যে এইরকম সূত্রাকার ডিএনএ দেখতে পাই, অসংখ্য নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়ে এই ডিএনএ গঠিত হয়। আদি কোষ যেগুলা নাকি একদম এককোষী আদি কোষ, ওইখানে আমরা কিছু গোলাকার ডিএনএ দেখতে পাই। এই গোলাকার ডিএনএগুলা কয়েক মাইক্রন থেকে কয়েক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, ওইখানে হাজার হাজার নিউক্লিওটাইড থাকে। তাহলে ওই গোলাকার ডিএনএকে বলা হয় প্লাজমিড। তাহলে আমরা দেখলাম কি ডিএনএর গঠনটা কেমন। এখন এই ডিএনএর কাজ কি? ডিএনএর কাজ হলো সব ধরনের বৈশিষ্ট্য, চারিত্রিক, গাঠনিক, দেহের গঠনগত সব ধরনের বৈশিষ্ট্য এক বংশ থেকে আরেক বংশে নিয়ে যাওয়া। তাহলে ডিএনএটাকে বলা হয় বংশগতির রাসায়নিক ভিত্তি, হ্যাঁ, কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি। ডিএনএকে বলা হয় ভৌত ভিত্তি, ক্রোমোজোমকে বলা হয় ভৌত ভিত্তি, আর ডিএনএকে বলা হয় রাসায়নিক ভিত্তি। তাহলে আমরা রাসায়নিক ভিত্তি বা ডিএনএর যে গঠন এটা আমরা দেখলাম। এখন আমরা চলে যাব আরএনএ কি। আরএনএর গঠনে আমরা চলে যাব। আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, ওইখানে ছিল ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, এখানে আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএতে দুইটা নিউক্লিওটাইডের সুতা একটা আরেকটাকে পেঁচিয়ে ধরেছিল, এখানে একটা শুধুমাত্র নিউক্লিওটাইডের সূত্র দেখা যাবে। আচ্ছা, এখানে নাইট্রোজেন বেস কি থাকে? এটার মধ্যে নাইট্রোজেন বেস থাকে হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল। আমরা ওইখানে দেখেছি ডিএনএর মধ্যে যে নাইট্রোজেন বেস ছিল ওইখানে ছিল থাইমিন, পাইরিমিডিন গ্রুপে ছিল থাইমিন। আর এখানে আরএনএর মধ্যে আমরা পাইরিমিডিন গ্রুপে দেখতে পাচ্ছি থাইমিনের পরিবর্তে আছে ইউরাসিল। তাহলে এখানে নাইট্রোজেন বেস আছে কয়টা? নাইট্রোজেন বেস আছে 4টা। এখানে হলো থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। এই আরএনএ কোথায় থাকে? আরএনএ সাধারণত থাকে হলো, আমরা আগে দেখেছি যে ডিএনএ থাকে ক্রোমোজোমের ভিতরে, আর আরএনএ 90% আরএনএ থাকে কোষের সাইটোপ্লাজমে, 10% নাইট্রোজেন থাকে এই নিউক্লিয়াসের ভিতরে, ক্রোমোজোমের ভিতরে। তাহলে অধিকাংশ আরএনএ কিন্তু রাইবোজোমের মধ্যে অথবা সাইটোপ্লাজমে, হ্যাঁ, অথবা মাইটোকন্ড্রিয়াতে আরএনএগুলা থাকে। তাহলে কিছু জীব আছে, কিছু ভাইরাস আছে যেগুলো নাকি উদ্ভিদ ভাইরাস, যেমন টোবাকো মোজাইক ভাইরাস। এই টোবাকো মোজাইক ভাইরাসের মধ্যে ডিএনএ থাকেই না, একদমই ডিএনএ থাকে না। তাহলে যেই সকল উদ্ভিদ ভাইরাসের ভিতরে ডিএনএ একেবারেই থাকে না, সেইখানে এই আরএনএগুলা রাসায়নিক এই বংশগতির বস্তু হিসেবে কাজ করে। সেটা এক বংশ থেকে আরেক বংশ উপাদানগুলো, বৈশিষ্ট্যগুলো নিয়ে যেতে সাহায্য করে। এছাড়া সব জীবের ভিতরেই কি, কোষের ভিতরেই এই আরএনএ থাকবে। তাহলে এই আরএনএ তখন কি করে? এই আরএনএ ডিএনএ এবং নিউক্লিওলাসের সহযোগী হিসেবে কাজ করে। তাহলে আমরা আরএনএকে দেখলাম। আরএনএ আর ডিএনএর মধ্যে পার্থক্যটা কি? আমরা যদি চিত্রের দিকে তাকাই, এটা হলো ডিএনএ, দুইটা সুতা সাপের মতন পেঁচিয়ে দ্বিসূত্র গঠন, ডাবল হেলিক্স গঠন তৈরি করেছে, এটা হলো ডিএনএ, ক্রোমোজোমের ভিতরে থাকে। আর এটা হলো আরএনএ, একটা সিঙ্গেল সুতা। হ্যাঁ, এটার মধ্যে এই হ্যান্ডেলটা, এই আরএনএর এই হ্যান্ডেলটা, এটার মধ্যে থাকে হলো অজৈব ফসফেটার 5 কার্বনওয়ালা সুগার, রাইবোজ সুগার, আর এখানে নাইট্রোজেন বেসগুলো একটার পর একটা যুক্ত হয়ে এরকম সিঁড়ির মতন, সিঙ্গেল সিঁড়ির মতন এখানে গঠন করে। তাহলে আমরা এখন ডিএনএ এবং আরএনএর পার্থক্যের দিকে তাকাই। ডিএনএ এবং আরএনএর পার্থক্যগুলো কি কি? ডিএনএ হলো দ্বিসূত্রক বা ডাবল হেলিক্স যুক্ত, অর্থাৎ 2টি পলিনিউক্লিওটাইডের শৃঙ্খল, তাই না? এই শৃঙ্খল বিশিষ্ট হলো ডিএনএ। আর আরএনএ কি? আরএনএ হলো এক সূত্রক বা সিঙ্গেল হেলিক্স, অর্থাৎ একটা মাত্র পলিনিউক্লিওটাইডের সূত্র বিশিষ্ট হলো, শৃঙ্খল বিশিষ্ট হলো আরএনএ। ডিএনএতে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, অর্থাৎ এর পেন্টোজ সুগার গঠনের 2 নং কার্বনে কোনো অক্সিজেন থাকে না। ডিঅক্সি অর্থ হলো অক্সিজেন ছাড়া, মানে এখানে অক্সিজেন থাকে কয়টা? 4টা। তাহলে এই সুগারের মধ্যে অক্সিজেন হলো 4টা। আর রাইবোজ সুগারে, আরএনএতে শুধুমাত্র রাইবোজ সুগার থাকে, এখানে ডিঅক্সিরাইবোজ থাকে না। রাইবোজ সুগারের 2 নং কার্বনে অক্সিজেন থাকে। তাহলে রাইবোজ সুগারে কার্বনের সংখ্যা কিন্তু 5টা, আর ডিঅক্সিরাইবোজ সুগারে কার্বনের সংখ্যা হলো 4টা। এখানে ডিএনএতে ইউরাসিল থাকে না পাইরিমিডিন গ্রুপে, আর এখানে আরএনএতে থাইমিন থাকে না পাইরিমিডিন গ্রুপে। এখানে ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে নতুন ডিএনএ তৈরি করে, অনুলিপনের মাধ্যমে নতুন ডিএনএ তৈরি করে। আরএনএতে কোনো রেপ্লিকেশন হয় না, অনুলিপন হয় না। ডিএনএতে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকেই আরএনএ তৈরি হয়। আর আরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে তৈরি হয় প্রোটিন। ডিএনএ সরাসরি প্রোটিন তৈরি করতে পারে না,
আর আরএনএ প্রোটিন তৈরি করতে পারে। ডিএনএর কোনো প্রকার ভেদ নাই, একটাই সিঙ্গেল ডিএনএ, এর কোনো প্রকার ভেদ নাই। আর আরএনএ সাধারণত 3 ধরনের, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, আর ওইটা হলো গিয়ে আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। তাহলে আরএনএ প্রধানত 3 প্রকার। ডিএনএ বংশগতি বৈশিষ্ট্য বহন করে, অর্থাৎ জীবের মূল জেনেটিক বস্তু হিসেবে ডিএনএ কাজ করে। হ্যাঁ, আর এখানে কতিপয় ভাইরাস ছাড়া, যেমন টোবাকো মোজাইক ভাইরাস ছাড়া অধিকাংশ জীবে আরএনএ বংশগতির বৈশিষ্ট্য বহন করে না, এরা সহযোগী হিসাবে, ডিএনএ সহযোগী হিসাবে কাজ করে। ডিএনএ কার্যগতভাবে চিরস্থায়ী আর আরএনএ হলো ক্ষণস্থায়ী। ডিএনএ প্রধানত নিউক্লিয়াসের ক্রোমোজোমে পাওয়া যায়, এছাড়া কখনো মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টেও পাওয়া যায়। প্রধানত ক্রোমোজোমেই ডিএনএ থাকে। আর আরএনএ ক্রোমোজোম, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, সাইটোপ্লাজম, রাইবোজোম সব জায়গায় আরএনএ পাওয়া যায়। ডিএনএতে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি, যেহেতু দুইটা সূত্র একটা আরেকটাকে পেঁচিয়ে ধরে, এজন্য এখানে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি, আর আরএনএতে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক কম। তাহলে আমরা ডিএনএ এবং আরএনএর পার্থক্য দেখলাম। এখন আমরা চলে যাব আরেকটা বংশগতির উপাদান, সেটা হলো জিন। জিন কি করে, জিনের বৈশিষ্ট্য কি, এগুলো এখন আমরা দেখব। জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নামই হলো জিন। তাহলে জীবের মধ্যে এক জীবের বৈশিষ্ট্য আরেক জীবে যে যাচ্ছে, প্রত্যেকটা বৈশিষ্ট্য হ্যাঁ এই জিন দ্বারা নিয়ন্ত্রিত। এই জিনই হইল গিয়ে বৈশিষ্ট্যগুলা। তাহলে এই জিন কোথায় থাকে? জিন সাধারণত থাকে হলো জীবের ক্রোমোজোমের মধ্যে জিন থাকে। ক্রোমোজোমের যেই স্থানে জিন অবস্থান করে সেই স্থানের নাম হলো লোকাস। প্রতিটা মানে স্তন্যপায়ী প্রাণীর প্রতিটা কোষে সাধারণত 50,000 থেকে 1 লক্ষ পর্যন্ত জিন থাকতে পারে। গ্রেগর জোহান মেন্ডেল, হ্যাঁ ওনাকে আমরা বলেছিলাম যে বংশগতি বিদ্যার জনক। উনি 1866 সালে মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করতে গিয়ে উনি কি করলো, যে বংশগতির ধারক ও বাহক রূপে যে ফ্যাক্টরের কথা বলেছিল, এই ফ্যাক্টরকেই আমরা এখন বর্তমানে জিন নামে ডাকি। তাহলে এই জিন হলো এই সব ধরনের বৈশিষ্ট্য যেগুলো নাকি বাইরে থেকে দেখা যায়, হ্যাঁ এগুলো হলো ফিনোটাইপ, যেগুলো দেখা যাচ্ছে যে বৈশিষ্ট্যগুলো, যেমন আমি খাটো, আমার চোখের মনির রং কি, আমার চুলের প্রকৃতি কেমন, এগুলো হলো সব বাহ্যিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো গঠনের জন্য দেহের ভিতরেও এই জিনোটাইপ হইতে হয়, এছাড়া দেহের অভ্যন্তরেও অনেক বৈশিষ্ট্য তৈরি থাকে। তাহলে প্রত্যেকটা বৈশিষ্ট্যের এই নিয়ন্ত্রণকারী এককের নামই হলো জিন। তাহলে এই জিন কোথায় অবস্থান করে? জিনের অবস্থান কোথায়? জিন হলো ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে, সেই ডিএনএর মধ্যে এই জিনগুলা সুতার মতন, পুঁতির মতন একটার পর একটা সাজানো থাকে। যদি আমি এইটাকে যদি মনে করি যে ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটার ভিতরে এরকম করে সাপের মতন পেঁচানো থাকে ডিএনএ, আর ডিএনএর মধ্যে এরকম পুঁতির মতন সুতা দিয়ে, যেমন পুঁতি আমরা এরকম করে মালা বানাই, এরকম পুঁতির মতন করে এই জিনগুলা ডিএনএ সুতা দিয়ে আটকানো থাকে। তাহলে এই জিন হলো ডিএনএরই অংশ। হ্যাঁ, এই জিনগুলা কি? জিনগুলো হলো কতগুলো প্রোটিনের সমষ্টি, কতগুলো নিউক্লিওটাইডের সমষ্টি হলো এই জিন। সাধারণত ডিএনএ থেকে সংকেত নিয়ে, প্রয়োজনীয় সংকেত নিয়ে আরএনএ কি করে? আরএনএ রাইবোজোমের কাছে যায়। তারপরে রাইবোজোম কি করে? আরএনএ যে সংকেতগুলো আনলো ডিএনএ থেকে, সেই সংকেত অনুসারে এই রাইবোজোমের ভিতরে প্রোটিন তৈরি হয়। আর ওই প্রোটিনের গুচ্ছ বা ওই সংকেত অনুসারে যে প্রোটিন তৈরি হলো, সেই প্রোটিনই হলো কি? সেই প্রোটিনই হলো গিয়ে জিন। ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি কি, সাধারণত একটা জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য একটা জিন দায়ী। আবার অনেক সময় দেখা যায় কি, যে একাধিক বৈশিষ্ট্যের জন্য একটা জিন দায়ী। আবার উল্টাটাও দেখা যায় যে একটা জিন অনেকগুলো বৈশিষ্ট্যকে কি করে? প্রভাবিত করে, নিয়ন্ত্রণ করে। তাহলে সাধারণত আমরা কি দেখি, যে একটা বৈশিষ্ট্যের জন্য একটা জিনই দায়ী। আচ্ছা, এখন আমরা যদি মেন্ডেলের গবেষণা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা কি দেখব, যে গ্রেগর জোহান মেন্ডেল উনি কি বলছে? উনি বলতেছে যে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে কিভাবে আসে, এইটা বোঝানোর জন্য উনি কি করছে, এই চার্চের যে বাগান ছিল, গির্জার যে বাগান ছিল, ওখানে উনি 7 বছর গবেষণা করেছে। 7 বছর গবেষণা করে তারপরে উনি ওই বংশগতি বিদ্যার উপরে 2টা সূত্র দিয়েছে। তাহলে উনি ব্যাখ্যা করলো যে কিভাবে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির মধ্যে আসে। এই পরীক্ষাটা করার জন্য উনি কি করলো, একটা লম্বা মটরশুঁটি গাছ নিল, আরেকটা নিল কি খাটো মটরশুঁটি গাছ।
গাছ দেখে দেখে বৈশিষ্ট্যগুলো দেখে দেখে নিল। লম্বা বৈশিষ্ট্য, মটরশুঁটি গাছের লম্বা বৈশিষ্ট্যের জন্য যে জিনটা দায়ী সেই জিনটার নাম হলো বিগ-টি। বিগ-টি এটা দিয়ে লম্বা বৈশিষ্ট্য, মটরশুঁটি গাছের লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়। আর স্মল-টি এইটা দিয়ে প্রকাশিত হয় মটরশুঁটি গাছের খাটো বৈশিষ্ট্যটা। তাহলে যে সকল বৈশিষ্ট্য বাইরের থেকে দেখা যায় এগুলাকে বলে ফিনোটাইপ। যেমন মটরশুঁটি গাছটা লম্বা, মেন্ডেল এটা দেখছে, তাহলে এই লম্বা বৈশিষ্ট্যটা দেখানোর জন্য দুইটা জিন জোড়ায় জোড়ায় জিন থেকে, হোমোলোকাস জিন জোড়ায় জোড়ায় থেকে ওই বৈশিষ্ট্যগুলো তৈরি করে। তাহলে এখানে যদি আমি দেখাই যে এই যে দুইটা বিগ-টি পাশাপাশি অবস্থিত, তাহলে এই ধরনের বীজ রোপণ করলে আমি যে গাছটা পাবো, মটরশুঁটি গাছটা পাবো, সেটা হলো লম্বা মটরশুঁটি গাছ। আর এইখানে এই লম্বা মটরশুঁটি গাছের মধ্যে আমি দেখব যে এই দুইটা টি যেহেতু সেম সেম একই রকম, এই জন্য এটা হলো বিশুদ্ধ লম্বা। কিন্তু আমি যদি এরকম আরেকটা মটরশুঁটি গাছ যদি আমি লাগাই, ওটা লম্বা ঠিকই, কিন্তু ওইটা যদি আমি দেখি যে ওইটার বীজগুলো যদি আমি দেখি, তাহলে দেখা যাবে কি এখানে দুই ধরনের জিন আছে কাছাকাছি পাশাপাশি, কিন্তু একটা বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। তাহলে দুই ধরনের জিন যদি একসাথে থাকে তাহলে যেই জিনটার বৈশিষ্ট্য প্রকাশিত হয় সেই বৈশিষ্ট্যটাকে বলে প্রকট বৈশিষ্ট্য। আর যেই জিনটার বৈশিষ্ট্য প্রকাশিত হয় নাই, যেমন এই যে স্মল-টিটা, এটা মটরশুঁটি গাছের খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, এইটার বৈশিষ্ট্যটা এখানে প্রকাশিত হয় নাই। তাহলে যখন দুইটা জিন পাশাপাশি থাকে এবং যেই দুইটা ভিন্ন ধরনের জিন পাশাপাশি থাকার দরুন একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হয়, আরেকটা জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হয় না, যেটা প্রকাশিত হয় না সেটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য যেই জিন দায়ী সেটাকে বলে হলো প্রচ্ছন্ন জিন, আর প্রকট বৈশিষ্ট্য প্রকাশের জন্য যেই জিন দায়ী সেটা হলো প্রকট জিন। তাহলে এইখানে এই বীজ রোপণ করলে আমি যে মটরশুঁটি গাছ পাবো, এই গাছটাও লম্বা, কিন্তু এটা কি শঙ্কর লম্বা, আর এটা হলো বিশুদ্ধ লম্বা। আর এখানে হলো এই যখন নাকি দুইটা স্মল-টি পাশাপাশি থাকবে তখন আমরা যে গাছটা পাবো সেটা হবে খাটো উদ্ভিদ, তাই না, খাটো মটরশুঁটি গাছ। তাহলে উনি কি করলো, একটা খাটো আর একটা লম্বা মটরশুঁটি গাছের মধ্যে ক্রস করালো মেন্ডেল। তাহলে এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই গ্যামেট দুইটা আলাদা হয়ে গেল, এটা হলো একটা শুক্রাণু, এটা একটা শুক্রাণু, এখান থেকে এই গ্যামেট দুইটা আলাদা হয়ে গেল, এই হলো দুইটা গ্যামেট। এইখান থেকে যদি আমি ক্রস দেখাই তাহলে এই দুইটা ক্রস ঘটে যে বীজ তৈরি হবে, এটা থেকে যে গাছটা হবে লম্বা। তাহলে এইখানে আমরা সবগুলো ক্রসই আমরা এইভাবে যদি দেখাই তাহলে আমরা কি দেখব, এই প্রথম জেনারেশনে যতগুলা গাছ হবে সবগুলা গাছই হবে কি লম্বা। তাহলে প্রথম জেনারেশনে একটা গাছও খাটো হবে না। কিন্তু দ্বিতীয় জেনারেশনে আমি যদি এখন সব পরাগায়ন ঘটাই তাহলে আমরা কি দেখব, সব পরাগায়ন ঘটালে আমরা দেখব যে এইখানে এই যে 4টা গাছ তৈরি হবে সেটা হয়ে যাবে হলো 4টা গাছের মধ্যে একটা গাছ শুধু আমরা খাটো পাবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের বংশধরের মধ্যে আমরা দেখব যে